শেখ হাসিনা কি দেশে ফিরবে? আজ যদি দেশে ফিরে তবে এ দেশের কি অবস্থা হবে? এ নিয়ে বিস্তারিত আলোচনা শুনুন এই ভিডিওতে। নির্বাচনে অংশ নেয়া কিংবা আওয়ামী লীগের এক অংশ চালাচ্ছে ক্ষমতাসীন দলের। আপনি দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই সরকার কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য একটা আইন করে বন্ধ রেখেছে। এখন এতে আমার কাছে যেটা মনে হয় কি জানেন, ওই যে হায়ের ভিতরে না নায়ের ভিতরে হা, যে আমরা যদি গণভোট না মানতাম তাইলে হয়তো নির্বাচন দিত না, তাই রাজি হইছি। আবার কি জুলাই সনদের যে আইন জারি করছে, জুলাই সনদের পক্ষে রাষ্ট্রপতি, সেটা তিনি করতে পারেন না। এগুলো কিন্তু সব নির্বাচনের পরে বলছি, আগে বলি নাই। তাহলে ওই যে হায়ের ভিতরে না লুকানো ছিল, গণভোটের রেজাল্ট মানবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। একই কায়দায় আমার কাছে মনে হইতেছে যে মানে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের বিষয়টা যাতে ফেরত না আসে, আবার চট কইরা গতিটা ফেরত না পায়, সেজন্য বোধহয় বলছেন যে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম আমরা নিষিদ্ধ করে দিলাম আইন করে। এটা হলো আইওয়াস। পক্ষান্তরে আপনি দেখবেন যে পর্যায়ক্রমে সবাই জামিন পাচ্ছে বা তারা সারফেসে আসতেছে। এখন আপনি যদি বলেন আপনি কি জামিন বিরোধী, আমি জামিন বিরোধী না। এটা হলো আইনের ব্যাপার, জামিন দিবে কি দিবে না ওই বিরোধী আমি না। কিন্তু আপনি যখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, আর তারা রাজনীতি করুক কি না করুক সেটাও আমার আপত্তি নেই। ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলতেছি আইনের কথা। আপনি যখন আইন করলেন তারা করতে পারেন, তাহলে তো কোথাও তাদের স্লোগান দেওয়ার কথা না, কোথাও ঝটিকা মিছিল হওয়ারও কথা না। এটা হবে কেন? তাহলে আপনি কৌশল নিছেন, নাইলে ভয় পাইছেন যে তাদেরকে নিষিদ্ধ করছি, হয়তো তাদেরকে বুঝাচ্ছেন গোপনে এই কারণে নিষিদ্ধ করছি যাতে ওই ফোর্সটা না আসে, যে যেই ফোর্সটা তোমরা লাইক করো না তারা যাতে আবার সামনে না আগায় না আসে। সুতরাং আমি আইওয়াস হিসাবে আমরা এটা করে রাখছি, বাট আলটিমেটলি তোমাদেরকে ছাড়তেছি। এটার কারণ কি? এটা আবার এস্টাবলিশ করলেন কীভাবে? উপদেষ্টা একটা কথা বললেন, কি বললেন? যে মার্কাবিহীন নির্বাচন হবে এবং সেখানে যদি আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তারা নির্বাচন করতে পারবে। এটা তো জানা কথাই, কারণ ওবায়দুল কাদের যদি কোথাও নির্বাচন করতে যান প্রতীক ছাড়াও, তাহলে সে আইডেন্টিফাইড, উনি এটার সেক্রেটারি জেনারেল। কিংবা হাসান মাহমুদ আইডেন্টিফাইড, কিন্তু লক্ষ লক্ষ লোক আছে যাদের কোনো পদ নাই, কিচ্ছু না, সেটাই বলছেন পদ না থাকলে তারা করতে পারবেন। আরে ভাই, তারা মার্কা ছাড়া যখন নির্বাচন হবে, আমি আওয়ামী লীগের লোক, আমি যদি নৌকা ছাড়া নির্বাচন করি তাহলে তো আপনি বুঝতে পারবেন না আমি আওয়ামী লীগ করি কিনা। তাহলে আপনি এই কথা বলার তো কোনো প্রয়োজন নাই। এটাকে আপনি সিগন্যাল দিচ্ছেন যে না তোমাদের সাথে আছি। এটা কারণটা কি? ভয় পাচ্ছেন নাকি? আমি সেটাও জানি না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আজকে ক্ষমতাসীন দল অনেকগুলো জায়গায় তাদের লোকসান হচ্ছে। লস মানে দে আর লুজিং দেয়ার পজিশন, এটা মনে হয়। কারণ এই যে কমিটমেন্টগুলো রাখেন নাই, গণভোটের কমিটমেন্ট, জুলাই সনদের কমিটমেন্ট, এটা সাধারণ লোকেন কেউ এটা ভালোভাবে নেয় নাই। গল্প আপনি যতই করেন, এক দুই, কোনো দলই বোধহয় ইঞ্জিনিয়ারিং ছাড়া ভোটে বিশ্বাসী না। কারণ আপনি যদি ভোটে বিশ্বাস করতেন, ভোটারদেরকে ভয় পাইতেন, তাহলে ভোটাররা আপনাকে ভোট দেওয়ার পর তো রিভার্স হইতে পারেন না। ভোটাররা তো আপনাকে বিশ্বাস করে ভোট দিচ্ছে এই জিনিসগুলো হবে। সেগুলো যখন হচ্ছে না, তার মানে ভোটটা হইলো নামকাও আসতে, এখানে কি অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা? নাহলে ভোটাররা আপনি কেয়ার করবেন না কেন? আপনি তো ভোটারের 100% উপেক্ষা করতেছেন। সবাই বিরোধী দল যারা, তারাও দে আর কিপিং সাইলেন্ট, তারাও কিন্তু কিছু করতেছে না। তারা সংসদ ছেড়ে যাবে, ছেড়ে গেলেই কি আর না গেলে কি, আপনাদের তো লাগবে না, 2/3 মেজরিটি তাদের আছে। এখন কথাটা বলছি কেন? এই যে প্রতিদিন গভর্নমেন্টের যে অবস্থাটা লুজ করতেছে তারা এখানে একটা ভয় পাচ্ছে। চক্ষু বন্ধ করে ভাবেন, কল্পনা করেন এই সরকার তো 5 বছরের জন্য আসছে। আমি ধরে নিলাম 5 বছর তারা থাকবেন, কারণ আমি তো এর বাইরে কথা বলতে পারবো না। 5 বছর যদি থাকেন, তাদের যে অবস্থাটা আমরা দেখছি, যেমন ওই যে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছেন, অন্য বিষয় নিয়ে বলছেন না, আইসিটি কোর্টের বিচার পরিষ্কার হচ্ছে না, এটা কিন্তু নিউজই নাই কোনো। এখন ওখানে কি হচ্ছে না হচ্ছে নিউজই নাই। এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে তাদের যদি অবস্থা ডেটোরিয়েট করে, খুব খারাপ অবস্থায় যায়, তারপর সামনে ইলেকশন দিয়ে আফটার 5 ইয়ার্স আসে, কে যাবে তাদের ক্ষমতায়? অপশন কি? অপশন মানে এখন তো বিএনপি, জামাত, এনসিপি 3 জন আছেন, আমি আওয়ামী লীগকে বাদ রাখলাম। এখন যদি তর্কের খাতিরে বলছি, বিএনপি যদি লুজ করতে থাকেন পলিটিক্যালি, তাহলে নির্বাচনে কে আসবে? ন্যাচারালি জামাতের মাঠ পরিষ্কার হয়। তাই হয়তো তারা মাঠে সার্ফেসে তাদেরকে রাখতেছেন, আনতে চাচ্ছেন এই কারণে, কারণ জামাত বিরোধী সবাই। আপনি আমাকে যদি প্রশ্ন করেন, সেটা আমি রাজনীতিবিদ না, রাজনীতিবিদ হলে করতাম। মানে আমি এক কথায় বললে জামাতের রাজনীতি যেটা ধর্মভিত্তিক, সেটা আমি পছন্দ করি না, সেটা আমার বলার প্রয়োজনও নাই। কিন্তু আমি বলতেছি কোনটা, যে মাঠে যদি আওয়ামী লীগ আসে তাহলে 2টা জিনিস হবে। নাম্বার 1, আওয়ামী লীগ এবং বিএনপি একটা জায়গায় একমত হবে, কারণ এনসিপির শত্রু আওয়ামী লীগের শত্রু এনসিপি, এবং আওয়ামী লীগ এবং জামাত বিরোধ আছে, রাজনৈতিক কারণে পাতানো বিরোধ এটা, কারণ তারা তো সবাই ব্যবহার করছে। কিন্তু আওয়ামী লীগ হারিয়ে যায়নি, শেখ হাসিনা নেই বা ওবায়দুল কাদের নেই। আমরা গত জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি ভোটার প্রশ্নে বা ভোট প্রশ্নে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের ভোট হাসিল করার জন্য
বিএনপি এবং জামাত ইসলাম রাজনৈতিক কেউ দল। চেষ্টার কমতি করেননি কিন্তু। তো তখন আমরা কি তথ্য পেয়েছি? তথ্য তো লুকানো থাকে না, তথ্য বড় ঐশ্বর্য জিনিস, যিনি আক্রান্ত হন তার কাছে, যে আওয়ামী লীগকে গোপনে আশ্রয় দেওয়ার কাজ করেছেন বা বিনিময় মূল্য নিয়েছেন অথবা সীমান্ত পার করে দেওয়ার ব্যবস্থা করেছেন, এসব তথ্য কিন্তু আর গোপন থাকেনি বেশি দিন। হয়তো ভবিষ্যতে আরেক পর্ব, নানা পর্বে আসতেও থাকবে এগুলো। তো এখন আবার এর মধ্যে আবার আওয়ামী লীগের একটা বয়ান তৈরি হয়েছিল যে পরিশুদ্ধ আওয়ামী লীগ, বিশুদ্ধ আওয়ামী লীগ, খাঁটি আওয়ামী লীগ। তো এটা টিকেনি বেশি দিন। পরবর্তীতে একদম বাংলা তর্জমায় বলেছে ভালো আওয়ামী লীগ আর খারাপ আওয়ামী লীগ। তা আওয়ামী লীগকে আজ পর্যন্ত বলেছে যে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ হব, এগুলো কিন্তু আরোপিত শব্দ। অথবা আওয়ামী লীগ কি বলেছে আজ পর্যন্ত যে আমরা খারাপ করেছি কোনোটা? বরং বলছে যে যা করেছি সঠিক করেছি, ভবিষ্যতে সুযোগ পেলে আরও করব, বাংলাদেশে শেখ হাসিনাকে দরকার। এসব কথা কিন্তু তারা এখন আর একটু বেশি করে বলছে। এমন যদি হতো যে আওয়ামী লীগের কোনো অংশ থেকে, ছোট কোনো অংশ থেকেও বলা হতো আজ পর্যন্ত যে আওয়ামী লীগের কিছু ভুল আছে, ক্ষমা চাওয়া তো আরও পরের বিষয়, সেটাও কিন্তু তারা বলেনি। কিন্তু মাঠে যারা আছেন তারা কিন্তু আবার ভাগাভাগি করে ফেলছেন, ভালো আওয়ামী লীগ, মন্দ আওয়ামী লীগ। তো ভালো আওয়ামী লীগ খুঁজতে গিয়ে এনসিপিও কিন্তু সারা দেশে ভালো আওয়ামী লীগ খোঁজা শুরু করেছে, নানান জায়গায় চলে যাচ্ছে ভালো আওয়ামী লীগ খুঁজতে। আবার বিএনপিও আওয়ামী লীগের সাথে একটা মিলমিশ আছে। আবার রাষ্ট্রীয় পর্যায়ে আপনি দেখেন, সজীব যেটা বলেছেন তার উপলব্ধি থেকে বলেছেন, ব্যাখ্যাটা বলেননি। কিন্তু আমরা তথ্যগতভাবে তো দেখি যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি তো আওয়ামী লীগেরই, যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো বিএনপির। তার মানে তো ক্ষমতা আওয়ামী লীগ বিএনপি আছেই, প্রাতিষ্ঠানিকভাবে আছে। তো এটা নিয়ে খুব বিতর্কের কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন আওয়ামী লীগকে হাসিল করার কোনো নতুন একটা মিশন শুরু হয়েছে কিনা, নইলে কেন দরকার হয়ে পড়লো যে আওয়ামী লীগও স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে? এটা একদম ভেঙ্গে চুরে বলার কাহিনীটা কি? তো আবার আমাদেরকে কাহিনীতে এত আসক্ত করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ আসবে তখন তো জামাত আবার চিন্তা করবে তাদেরকে আনতেছে কেন, তখন আবার জামাত হয়তো বিএনপির প্রতি একটু সফট হতে পারে। অর্থাৎ পলিটিক্যাল খেলা এখানে, আর কিছু না। কারণ আপনি যখন ক্ষমতা আসেন, বাংলাদেশের রাজনীতির কথা বলতে, যে দল যখন ক্ষমতা আসেন, সিম্পল ভোট ইজ নট দ্য ইস্যু। অনেক শক্তির সাথে তাদেরকে কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং, সিটিং করে আসতে হয়, তাতে দেশি এবং বিদেশি যাই বলেন। সুতরাং এই হিসাব নিকাশ হলো এইখানে। সুতরাং আওয়ামী লীগ যদি সার্ফেসে আনতেছে, এটা কিন্তু বিএনপি যদি কোনো কারণে হঠাৎ করে লস করে ফেলে পলিটিক্যালি, আসবে কিন্তু জামাত। আজকে পর্যন্ত বিকল্প তো নাই, আপনার মাঠে তো আওয়ামী লীগ নাই। সুতরাং এইটাকে সামাল দেওয়ার জন্য এটা একটা কৌশল, এবং কৌশল হিসেবে আনতেছে যাতে সংসদ টিকে থাকে। জামাত 68 সিট পাইছে, সংসদ যাতে টিকে থাকে, বিএনপি একটা বার্গেনিং করতে পারে। এইসব রাজনীতি বলে আমার কাছে মনে হয়, এখানে আর কিছু না। জি, আপনার কাছে আবারও আসবো। কামাল ভাইয়ের কাছে আসছি। কামাল ভাই, যে কথা শুনছিলাম আমরা, রাজ্জাকি ভাই বলছিলেন রাজ্জাকি যে ভাই বিভিন্ন একটা ইকুয়েশন কথা দিয়েছেন। বিশ্লেষণ করছিলেন যে সারফেসে আছে বা আওয়ামী লীগ আসলে কার কি ক্ষতি, কার কি লাভ। আপনার কাছে কি মনে হয় আসলে এই সময় আওয়ামী লীগ নিয়ে হঠাৎ কেন সবার এত আলোচনা জি, চলছে? আওয়ামী লীগ অবশ্যই প্রাসঙ্গিক, অবশ্যই আওয়ামী লীগ প্রাসঙ্গিক, কিন্তু একজন উপদেষ্টা আরেকটু প্রাসঙ্গিক করেছেন। কিভাবে করেছেন? বলেছেন তিনি মূলত স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে। তো স্থানীয় সরকার নির্বাচন যখন কোনো মার্কায় হচ্ছে না, প্রতীকে হচ্ছে না, তাহলে ওখানে যে কেউই অংশ নিতে পারবে না। কিন্তু আবার একটু তর্জমা করে বলা সেটাকে যে আওয়ামী লীগও নিতে পারবে। তো একটা কথা, আমরা যখন রোজার দিনে মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে আমরা কিছু বয়ান তৈরি করি, ধর্মের দিকে চলে যাই, বলি যেনারা রোজা রাখিয়াছেন তেনারা ইত্যাদি। অ্যাড করি আমরা, দেখেন এই যে কতগুলো খুনের কথা বললো, 605টা খুন। দেখেন এই খুনের বিষয়, খুন, ধর্ষণ, যা কিছু হোক, এর সাথে কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব চৌকস, আমরা জানি তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড আমরা জানি। উনি একজন মেধাবী ছাত্র ছিলেন, আইনে লেখাপড়া করছেন, উনি বিসিএস ক্যাডার ছিলেন, উনি বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন, উনি এর আগে প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এখন উনি স্বরাষ্ট্রমন্ত্রী। তার যোগ্যতার মাপকাঠি অসাধারণ এবং অসম্ভব সুন্দর আমি বলবো। পাশাপাশি খুব খারাপ লাগে যখন এই ইসলামী ব্যাংক নিয়ে যে কথাগুলো বলছে, উনি যেভাবে জোরালো কণ্ঠে পার্লামেন্টে বলেছেন, তারপরে উনি বলেছেন যে আইনমন্ত্রী বলবেন এই বিষয়ে, কিন্তু মূলত টোটাল সাবজেক্টটাই ছিল আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। টোটাল সাবজেক্টটাই ছিল অর্থমন্ত্রীর। উনি সবচেয়ে ভালো জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলায় অপরাধ হয়েছে একবারও আমি বলছি না, কারণ তিনি চৌকস বলতে পারেন। পরবর্তীকালে যদি অর্থমন্ত্রী কিছু বলছেন, তার আগে উনি সব বলেই দিয়েছেন। বিষয়টা কেন বলছি,
পার্লামেন্টে খুব জোরালো কণ্ঠে আপনার তো এই আলোচনাগুলো করা দরকার। খুন হচ্ছে কেন, এত ধর্ষণ হচ্ছে কেন, কই আপনার সাবজেক্টে তো আপনি নাই, হুইচ ইজ ভেরি পেইনফুল। কথাটা কেন বললাম, এই যে আতিয়ার রহমান আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, ওনার যখন ব্যাংকের কেলেঙ্কারি, তখন উনি বাজুসের উপর একটা আর্টিকেল লিখছিলেন বাংলাদেশ জুয়েলারি সমিতির উপরে, মানে এই যে টাকা ঋণ টিন ইত্যাদি নিয়ে খুব প্রশংসা করে লিখছেন। তখন আমার কাছে কষ্ট হয়েছে, তোমার নিজের ব্যাংকের টাকাগুলো চলে গেলে কোনো তার উপরে একটা আর্টিকেল লেখো। আমি তখনও তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিছিলাম, আপনি লেখেন, পারেন নাই লিখতে, আপনি লেখেন না, আপনার দোষ নাই, অন্যের উপর দোষ দিয়েই লেখেন, আপনি পারেন নাই। এটা হলো আমাদের সবচেয়ে বড় ইয়ের জায়গা, ঘাটতির জায়গা। যার যেটা সাবজেক্ট সেইটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন আসেন আপনি যেটা সীমান্তের কথা বললেন, সীমান্তের কথা আমরা কি দেখছি, প্রফেসর ইউনূস ক্ষমতা আসার পরই আমরা শুনতে থাকলাম এই যে বাংলাদেশে আমরা একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেখতে চাই, দায়িত্বশীল সবাই বলেছেন, প্রতিবেশী দেশ বলেন, অন্যান্য দেশ বলেন। তার মানে কি গণতান্ত্রিক সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম। এখন আসেন, যখন ইউনূস সাহেব ক্ষমতায় ছিলেন, তখন ওই 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা অ্যাটলিস্ট দৃশ্যমান যেটা, সেটা আমাদের কাছে ছিল ভিসা জটিলতা। ভিসা আমাদের মোটামুটি বন্ধ হয়ে গেল, পায় না যে তা না, নানানভাবে নানান গ্রাউন্ড দিয়া এটা কি বলে চিকিৎসা নামে অমুক নামে যাচ্ছে, খুব বেগ পায়। আমরা ভাবলাম নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে। আসলো নির্বাচিত সরকার, সেটা তো ঠিক হইলই না, তার সাথে যুক্ত হলো পুশিন। এটা কিন্তু ইউনূস সরকারের সময় হয় নাই, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পর পুশিন যুক্ত হইল। এখন পুশিন বিষয়টা না, তখনও হয়েছে, তখন যাই হোক, সেই আমল থেকে চলছে। কিন্তু ইনফ্যাক্ট এটা হইলো ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক একটা বিষয়, যে তাদের এটা ইশতেহারে আছে, যারা এই দেশি না তাদেরকে তারা বের করবে, এটা তাদের, যেমন তারা কিছু ভোটার বাদ করছে, 90 লক্ষ ভোটার, এটা মনে করেন তাদের একেবারেই ইন্টারনাল, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু সম্প্রতি একটা কথা আসছে যে 4000 লোক নাকি পুশ ইন করছে অলরেডি, এই ধরনের 5,000 লোক অলরেডি পুশ ইন করছে। এই কথাটা বলছে ওই পার থেকে, ওই সরকার। কিন্তু আমরা এখান থেকে আমরা কোনো নিউজ পাই নাই, কোনো পত্রিকায় ওদের কোনো নিউজ হয় নাই যে 5,000 লোক পুশ ইন করছে। তাহলে এটা কি আদৌ সত্য নাকি সত্য না? যদি সত্য না হয়ে থাকে, সত্য হলে তো পত্রিকায় লিখতো। আমাদের কাছে কোনো খবর নেই, আপনাদের কাছে কোনো খবর নেই, তার মানে এটা হয়তো আদৌ হয় নাই। এটা এমন হতে পারে যে তাদের আগামী লোকসভা পর্যন্ত, নির্বাচন পর্যন্ত এটা চলমান থাকবে, কারণ তাদের এটা ইশতেহারের মধ্যে আছে যে যারা মানে নাগরিক নয় কিন্তু থাকার যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া চিঠি যদি লিখে থাকে, তা 12-13 বার লেখার পর একটা বিষয়ে 12-13 বার চিঠি লেখা, সরকার আসলো মাত্র 100 দিন প্লাস, তাতে 12-13 বার চিঠি লেখা মানে আমার ওজনটা সম্পর্কে আমার ধারণা হচ্ছে যে প্রতিবেশী দেশে আমার 13টা চিঠি লিখতে হয়েছে। কারণ আমি কেন বলছি, আমরা দেখছি নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, তখন কিন্তু আমরা দেখছি জয়শঙ্কর সাহেব চলে আসছিলেন, তারপরে আমাদের ভারতের পররাষ্ট্র সচিবও আসছিলেন, তারপরে মোদি সাহেবের চিঠি নিয়ে আসছিলেন, মানে যে তৎপরতা দেখলাম। কিন্তু আফটার ইলেকশন এবং এই যে 100 দিন পার হয়ে যাওয়ার পর ওটা যে রেটে চলার কথা ছিল, সেই রেটে আমরা দেখতেছি না। তাতে একটা জিনিস হয়তো মনে হইতেছে যে সম্পর্কের দিক থেকে ডিপ্লোম্যাটিক্যালি বোধহয় আমরা ব্যর্থ হচ্ছি কিনা, কিংবা তারা ব্যর্থ হচ্ছে কিনা। কথাটা কেন বলছি, আমি তারেক রহমান সাহেবের একটু প্রশংসা না করে পারছি না। আমার একটা বিষয় পার্সোনালি, আমি তারেক রহমান সাহেবরে যখন আমরা দেখলাম ঢাকার বিএনপি, যখন তিনি লন্ডনে, ঢাকার বিএনপি যখন খলিলুর রহমানের বিরোধী প্রচণ্ডভাবে কথা বলছে, বলিষ্ঠ কণ্ঠে তাকে সরাইতে হবে, অন্য উপদেশটা আমার ইমেটেরিয়াল, কারণ তারা এখন আর নাই, কিন্তু সেই খলিলুর রহমান সাহেবরে লন্ডনে যখন দেখা হইল, তারেক রহমান সাহেব তারা গ্ল্যাডলি রিসিভ করছেন আমার কাছে মনে হয়। এবং তাকে যে আজকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, আপনি চিন্তা করেন যে আমাদের রাজনীতিতে রাজনীতি আমাদের সাথে দীর্ঘ 20 বছর যাবৎ চলমান মনে করেন, কিন্তু ম্যাচিউরড হয়ে গেছিল এই ইলেকশনের পর, এই গত 24-এর যে নির্বাচনটা হলো 7ই জানুয়ারি, একেবারে সাংঘাতিক ম্যাচিউরড হয়েছে। কারণ ভূ রাজনীতির তামাশা না, ভূ রাজনীতিতে বড় বড় পরাশক্তির গেম হয়। সেই ভূ রাজনীতির ক্ষেত্রে এবং ভূ রাজনীতির স্বার্থে শেষ পর্যন্ত হয়তো শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। কিন্তু এই যে খলিল রহমান সাহেব, আমাদের তারেক রহমান সাহেব চুজ করছেন, একজন মন্ত্রী বানাইছেন, পররাষ্ট্রমন্ত্রী, এবং আজকে জাতিসংঘের সেশনের জন্য যে প্রেসিডেন্ট, এখানে আমি মনে করি তারা এই রাইট চয়েস। বিএনপির কিন্তু আমরা উচ্চ শেখের একটা ধাপ আগে গেছে। থার্ড থিংটা বলে দিই যে ওনার মতো একটা চৌকস পররাষ্ট্রমন্ত্রী পাওয়ায়, উনি দেখেন আমেরিকার পরীক্ষিত বন্ধু হিসাবে আইডেন্টিফাইড, বাট উনি কিন্তু একই সময় ভারতে যাচ্ছে, চায়না যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, আমেরিকায় ম্যানেজ করে। তারেক রহমান সাহেবকে বলবো এই পছন্দটা যেমন আমার কাছে খুব গ্রহণযোগ্য, এবং আপনার পলিটিক্যালি স্টেবল হওয়ার ক্ষেত্রে এরকম চৌকস লোক খুবই জরুরি ছিল, সেটা আপনি চুজ করছেন। একই কায়দায় আমি আপনাকে বলবো, আপনি আভ্যন্তরীণ বিষয়ে আমাদের অর্থনীতির ক্ষেত্রে বলেন, স্বরাষ্ট্র ক্ষেত্রে, সব জায়গায় আপনি চৌকস লোককে সামনে নিয়ে আসেন। এটা আপনার সরকারের স্টেবিলিটির জন্য। গান শুনবো আমরা কোনোদিন নিশ্চয়ই। জি, একদিন শুনবো, কণ্ঠ সুন্দর। কুমিল্লার ভার্সন হচ্ছে যে তরমুজ কইয়া কইয়া বাঙ্গি খাওয়াইলা, একই অর্থ একই।
তো এখন আমাদেরকে কোনো তরমুজ খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে কিনা, কোনো মধু গিলানোর চেষ্টা করা হচ্ছে কিনা, বা কিছুদিন পরে কোনো দল বলবে কিনা যে ওই সময় যেটা বলেছিলাম ওইটা আসলে আমাদের কৌশল ছিল, কে যে সেটা না করবে আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না। আবার দেখেন, অত্যন্ত ঘটনার ঘনঘটা হয়ে থাকতে পারে, ঠিক একই সময়ে ওবায়দুল কাদেরের একটা বক্তব্য কিন্তু একটু নতুনত্ব এটার মধ্যে। এর আগ পর্যন্ত যে বর্ণনা দিয়েছেন, কোন বাথরুমে ছিলেন, কয় বালতি পানি খেয়েছেন, অথবা দিন শেষে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলাদেশ। সরকার ক্ষতিগ্রস্ত হওয়া, সরকারকে ক্ষতিগ্রস্ত করার মিশন যে আছে এটা সরকার নিজেও বুঝতে পারছে। এখানে উদাহরণ হিসাবে বলবো যে যারা এক সময়ের মিত্র, তাদের মধ্যে এখন যে বাহাসের নামে যে নিম্নমানের কথাবার্তা, এগুলো কিন্তু ভালো বার্তা দিচ্ছে না বলেই আপনি খেয়াল করে দেখুন, আপনার কারো নাম বলতে হয় না, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে কয়েকজন খেপে যায়, বলে যে আমরা তো করি না, বা আমাদের চেয়ে ওরা আর একটু বেশি করে। আপনি গুপ্ত খালি উচ্চারণ করেন শব্দটা, জবাব এসে যায় যে খালি আমি গুপ্ত ছিলাম নাকি আরো তো অমুক 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 গুপ্ত ছিল। এগুলো কিন্তু নমুনা খুব খারাপ দিচ্ছে। তাহলে বর্তমান বিএনপির মধ্যে অথবা বর্তমান জামাতের মধ্যে, এমনকি এনসিপির মধ্যেও গুপ্ত কোনো কায় কারবার চলছে কিনা আমরা কিন্তু চিন্তামুক্ত হতে পারছি না। তার মানে আমরা সামনে আরও কোন পর্ব দেখব, আবারও কারো মৃত্যু অনিবার্য কিনা, কোনো বয়সী হোক, শিশু হোক, অথবা অন্য বয়সী হোক, বেমালুম ভুলে গেছি কিন্তু আমরা। দেখেন, আলোচনায় নেই কত মানুষের প্রাণহানি হয়েছে, কত মানুষ এখনো অন্ধ, কত মানুষ আহত, এখনো পঙ্গু। পুনর্বাসনের কোনো তার খবর চেয়ে আমরা কোনো আলোচনা এই নেই। ক্ষণে ইসলামী ব্যাংক, ক্ষণে এটা সেটা নিয়ে থাকছি, ক্ষণে আবার বাংলাদেশ ব্যাংকেও চলে যাচ্ছি, থেকে গভর্নর এনেছে, কিভাবে এনেছে, নানান অপ্রাসঙ্গিকতার মধ্য দিয়ে প্রতিদিন মার্শাল্লাহ 6 জন 7 জন গড়ে খুন হচ্ছে, ধর্ষণ সমানে চলছে। এ নিয়ে একটা বাহাস হয় 2-3 দিন, রামিসারটা হয়েছে সর্বশেষ, যে খুব ভালো বিচার হয়েছে। আমরা একেবারে ভুলে যাই যে এর আগে যে একটা আসিয়া কেসও ছিল, অথবা এর আগে যে একটা নুসরাত কেসও ছিল, আমরা দিব্যি ভুলে যাই। কিন্তু এগুলো নতুন নতুন এক একটা সাবজেক্ট এনে যদি এমনটা হয়ে থাকে যে নতুন আলাপে, কিছুদিন আগের আসিয়ার কাণ্ড তো আমরা দেখলাম, তার মা বলছে তখন আমাকে বলেছিল যে পাশে আছি, কাছে আছি, এখন কাউকে দেখি না।